বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমার বিশেষ কোনো প্রত্যাশা নাই। আপনারা জিজ্ঞেস করতে পারেন কেন আমার প্রত্যাশা নাই। আমার প্রত্যাশা নাই এই কারণে, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা এগুলো নিয়ন্ত্রণে আনতে হলে আপনাকে জনগণের সমর্থিত, আপনাদের জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহি, রাজনৈতিক ওয়েট ছাড়া এইসব এই ধরনের সরকারের পক্ষে সমাধান করা সম্ভব নয়। এটা সম্ভব হবে জনগণের সমর্থিত একটি নির্বাচিত সরকারের পক্ষে, যাদের রাজনৈতিক ওয়েট আছে, যেটা আমরা বিএনপির বিগত দিনে দ্রব্যমূল্যের ব্যাপারে দেখেছি, বিএনপির সরকারের বিগত দিনে আইন শৃঙ্খলার ব্যাপারে দেখেছি, কিন্তু শেখ হাসিনার সময় দেখি নাই। কেন দেখি নাই? শেখ হাসিনা নির্বাচিত ছিল না। সেই কারণে শেখ হাসিনার সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আইন শৃঙ্খলা বলতে তার কিছু ছিল না, এটা বলার দরকার নাই। খুন, গুম, হত্যা, মিথ্যা মামলা এগুলো তো অব্যাহত ছিল। সুতরাং জনগণের দ্বারা একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ব্যতীত এই ধরনের সমস্যার সমাধান সহজ হবে না। যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে না, জনগণের কাছে জবাবদিহি থাকবে না, যেই সরকারের এমপি মন্ত্রীরা, সেই দলের নেতা কর্মীরা প্রতিদিন প্রতিনিয়ত জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে। এই জন্য গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, এবং নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আপনারা দেখবেন এই ধরনের সমস্যা, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য ক্রমান্বয়ে একটা সহিষ্ণু অবস্থায় ফিরে আসতে হবে। আমার দ্বিতীয় বিষয় হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। আজকে এই যে জুলাই অগাস্টের আন্দোলনের কথা বলা হচ্ছে, জুলাই অগাস্টে যারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকলো। এই জুলাই আগস্টের আন্দোলনে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে বিএনপি নেতাকর্মীরা। সবচেয়ে বেশি নেতাকর্মীরা জেলে গিয়েছে। আমি যখন জেলে শেখ হাসিনার পতনের সময়, তখনও ৫-৭ হাজার শুধুমাত্র ওই কেরানীগঞ্জের জেলে। আমি যখন জেলের ভিতরে, তখন ওখানে ৫-৭ হাজার বিএনপি নেতাকর্মী ছিল। সবচেয়ে বেশি জেলে গেছে বিএনপি নেতাকর্মীরা। সবচেয়ে বেশি পঙ্গু হয়েছে এই জুলাই অগস্টের কথা বলছি আমি। ১৬ বছরটা তো বললাম, কিন্তু জুলাই অগস্টের হিসাব দরকার। সবচেয়ে বেশি পঙ্গু হয়েছে বিএনপি নেতাকর্মীরা। এখনো সংখ্যার দিক থেকে হাসপাতালে আছে সবচেয়ে বেশি বিএনপি নেতাকর্মীরা। সুতরাং এই জন্য বলছি জুলাই অগস্টের কথা। যারা ১৬ বছরের এই ত্যাগকে অস্বীকার করে, যে ত্যাগের মাধ্যমে এই বিএনপির নেতা কর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে, আর জুলাই অগস্টের ৩৬ দিনের আন্দোলনে সেখানেও সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপির নেতা কর্মীরা। এই কথাটা আলাদাভাবে আমি বলতাম না। কেন বলছি? কারণ তারেক রহমান সাহেব পরিষ্কারভাবে বলেছেন, শেখ হাসিনার পতনের পিছনে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেটা করেছি।
কিন্তু আবার নতুন বয়ান, কিছু কিছু যখন নতুন বয়ান সৃষ্টি হয়, ওই বয়ান কি বলে, ওই 16 বছরের কথা নাই। আর ওই বয়ানে 36 দিনে বিএনপির নেতা কর্মীদের অবদানের কোনো কথা নাই। ওই বয়ানে কিছু ছাত্র নেতা কথাবার্তায় মনে হয় তারা পুরো আন্দোলনটাকে হাইজ্যাক করে নিয়ে গেছে। কিন্তু আমরা তো হাইজ্যাক করতে চাই না। সবচেয়ে বেশি অবদান বিএনপির থাকা সত্ত্বেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ে বড় অংশগ্রহণ কেউ করে নাই বাংলাদেশ। তারেক রহমান থেকে বেশি অবদান কার রয়েছে, যিনি সমস্ত বাংলাদেশকে একত্রিত করে এই আন্দোলনকে সফল পরিণতির মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। এই আন্দোলনের কারণ ছিল একটি গণতান্ত্রিক অর্ডার বাংলাদেশে ফিরিয়ে আনার। আজকে সেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। সেই মুহূর্তের সম্মুখীন হয়েছি, কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি সেটা ভালো লক্ষণ নয়। ওই যারা আন্দোলনকে হাইজ্যাক করেছে তাদের সাথে আবার কিছু লোকজন যারা আগামী নির্বাচনে জনগণের উপর রাস্তা রাখতে পারছে না, জনগণের উপর বিশ্বাস রাখতে পারছে না। আসলে কতটুকু গণতন্ত্রে বিশ্বাস করে সেটাও সন্দেহজনক। এবং তাদের সাথে সাথে আজকে যেটা সরকার আছে সেটা আমাদের সকলের সমর্থন পুষ্ট সরকার। আমরা সবাই মিলে এই অভ্যন্তরীণ এই অন্তর্বর্তীকালীন সময়ে আমরা এই সরকার গঠনকে সমর্থন দিয়েছি, যাতে করে স্বৈরাচার ফ্যাসিস্টের পতনের পরে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আসার জন্য একটি সাময়িক সরকার দরকার। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আগামী দিনের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে। কিন্তু সেইখানে এই সরকারের মধ্যে জনগণ যদি তাদের কার্যক্রমে তাদের নিরপেক্ষতার বিষয়ে জনগণের মনে যদি কোনো সন্দেহের উদ্রেক ঘটে, সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে। জনগণ যদি তাদের উপর আস্থা হারিয়ে ফেলে, সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে। জনগণ যদি তাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে। সুতরাং আমরা এখনো ঐক্যবদ্ধভাবে জাতি হিসাবে এই গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়া, তার মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে। তারেক রহমান সাহেব একটি কথা পরিষ্কার করেছেন, আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসতে হবে। ওই আগের রাজনীতি চলবে না। হ্যাঁ, শুভেচ্ছা স্বাগতম, লাল গোলাপ স্বাগতম, এগুলো হবে না। এখন মেধাভিত্তিক রাজনীতি করতে হবে, ঠিক আছে? এখন আচার আচরণে কথাবার্তার মধ্যে নিজের দলের ভাবমূর্তি ক্ষতি হয়, এরকম কোনো কাজ করা যাবে না। আমরা কি করছি? আমরা কিন্তু অনেক কিছু সহ্য করছি, আপনারা লক্ষ্য করেছেন। আমরা সবচেয়ে বড় দল হয়েও আমরা কিন্তু অনেক কিছু সহ্য করে যাচ্ছি। আমরা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন সংস্কৃতি সৃষ্টি করার জন্য সেই প্রক্রিয়ার মধ্যে আমরা এখন আছি। সুতরাং সহ্য করতে হবে, সহনশীল হতে হবে, অপরের মতামতের উপর আপনাকে সম্মান জানাতে হবে। আমি দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু সম্মান জানাতে হবে। সুতরাং বন্ধুগণ, এই যে রাজনীতি, নতুন রাজনীতিতে এই যে 31 দফার সংস্কারের যে রাজনীতি, সেটা তো সংস্কারের কথা, আমাদের আগে তো কেউ সংস্কারের কথা বলেনি। 7 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে
যে সংস্কারের কথা বলেছেন, আজকে নতুন নতুন কথা শুনতেছি অনেকের কাছে, একই কথা কিন্তু এটা 7 বছর আগে বিএনপি বলেছে। 1.5 বছর আগে তারেক রহমান সাহেব বিএনপি এবং আমাদের সাথে যুগপৎ আন্দোলনে যারা ছিল সবাইকে নিয়ে আলোচনার দীর্ঘ আলাপ আলোচনার পরে 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে 1.5 বছর আগে। আর এখন ওনারা আমাদেরকে আজকে সংস্কারের গল্প শোনাচ্ছে, সংস্কারের গল্প শোনাচ্ছে। আরে বাংলাদেশের জিয়া রহমান সাহেব থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশ যত সংস্কার হয়েছে এগুলো বিএনপির আমলে হয়েছে, এবং আগামী দিনে যে সংস্কার হবে এটাও বিএনপির নেতৃত্বে হবে। 31 দফা সংস্কার আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি জেলায় জেলায় আমরা রোড শো করছেন না। এখানে 31 দফা হয়েছে, হয় নাই? হয়েছে? শুনছেন? জনগণকে বলতেছেন, বলতে হবে তো। এই যে এরা যারা সংস্কারের গল্প বললে তাদেরকে বোঝাতে হবে তোমাদের অনেক আগে সংস্কারের চিন্তা বিএনপি করেছে, খালেদা জিয়া করেছে, জিয়া রহমান করেছে, আগামী দিনে সংস্কারও বিএনপি করবে। এটা জনগণের কাছে পৌঁছাই দিতে হবে। আর একটি কথা বলতে চাই, আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি, সেটা হচ্ছে নির্বাচনের জন্য এই ধানের শীষে প্রস্তুতি নিতে হবে। প্রতিটি এলাকায় ধানের শীষের জোয়ার সৃষ্টি করতে হবে। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের জনগণ, বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশের জনগণের উপর আস্থার রাজনীতি। বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশের জনগণের বিশ্বাসের উপর রাজনীতি। বিএনপির রাজনীতি হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার রাজনীতি। বিএনপির রাজনীতি উৎপাদনের রাজনীতি। বিএনপির রাজনীতি উন্নয়নের রাজনীতি। বিএনপির রাজনীতি হচ্ছে আমাদের সকলকে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে জাতি করার রাজনীতি। এই জন্য আমাদেরকেও মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে। ওই পুরনো রাজনীতির ধাঁচ থেকে বেরিয়ে আসতে হবে। মানুষের প্রত্যাশা বুঝতে হবে, মানুষের আকাঙ্ক্ষা বুঝতে হবে, মানুষ যে নতুন চিন্তা করছে, নতুন ভাবনা করছে সেটা বুঝতে হবে, এবং সেটা বুঝে সেইভাবে আমাদের রাজনীতি পরিচালিত হতে হবে। আমাদের সবাইকে নতুন চিন্তায়, নতুন ভাবনায় আগামীর বাংলাদেশ গড়তে হলে বিএনপির রাজনীতিকে সেদিকে নিয়ে যেতে হবে, যেটা তারেক রহমান সাহেব প্রতিনিয়ত বলে চলছে, প্রতিনিয়ত বলে চলছে। আমাদেরকে সেভাবে চলতে হবে। দলের বদনাম হয় এমন কোনো কাজ করা যাবে না। আমরা 600 জনের উপরে বিএনপির নেতাকর্মীকে বহিষ্কৃত করেছি। তাদের বিরুদ্ধে বিভিন্ন কি বলছে, বিভিন্ন অভিযোগের কারণে অনেকের প্রমাণও হয় নাই, কিন্তু এই জন্য করা হচ্ছে জনগণ যাতে আস্থা পায় বিএনপি ক্ষমতায় আসলে এইগুলো চলবে না, এগুলো এখনো চলবে না। এবং যারা এইসবে জড়িত থাকবে তাদেরকে দল থেকে শুধু বের করা যাবে না, আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হবে। এখানে কোনো কম্প্রোমাইজ নাই। আগামী দিনের রাজনীতি স্বচ্ছ, জনগণের সমর্থন পুষ্ট, জনগণের আকাঙ্ক্ষা পূরণের রাজনীতি করতে হবে। পকেট ভরার রাজনীতি বিএনপিতে করা চলবে না। আমরা মানুষকে দিতে রাজনীতি করতে আসছি, নেওয়ার জন্য না। সুতরাং সাবধান, যারা বাইরে থেকে এসে আমাদের কোন লোকজনকে প্রভাবিত যাতে করতে না পারে। ইনশাআল্লাহ আমরা যদি সেটা করতে পারি, আগামীর বাংলাদেশ জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ, বেগম জিয়ার বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ আমরা করতে পারবো। সবাইকে ধন্যবাদ।